বের হচ্ছিল তে, তখনই তের সামনে একটা ছেলে হাঁটু ভরে বসে পড়ে। তের দিকে ফুলের তোড়া বাড়িয়ে তাকিয়ে আছে। তে বেশ বিরক্ত হয়ে ছেলেটার দিকে তাকিয়ে আছে। ছেলেটার নাম বোগাম। অনেকদিন ধরে তেকে ভীষণ জ্বালাচ্ছে। তেকে পছন্দ করে, হ্যান ত্যান, ভালোবাসে এসে নানা কিছু বলে তেকে বিরক্ত করছে। তে শুধু অ্যাভয়েড করছে। কেউ একজনের নজর পড়লে যে ছেলের হাড়গোড় একটাও থাকবে না, এই ছেলেটাকে সেটা জানে না। হয়তো ছেলেটা অনেক সাহস সঞ্চয় করে তের মুখের দিকে তাকিয়ে ভ্যাবলাকান্তর মতো একটা হাসি দিয়ে তেকে বলল, আমি তোমাকে প্রপোজ করব। জানি না কিভাবে আমার কথা শুরু করব, কিন্তু তুমি বিশ্বাস করো মেয়ে, তোমার এই হাসি দেখে আমি 1000বার ড্রেনে পড়ে গেছি। অনেকবার ওষটা খেয়ে তো আমি নর্দমায় পড়েই থেকেছি। বারবার শুধু তোমার হাসি মাখা মুখটাই দেখেছি। আর সেদিন আমার পরীক্ষা ছিল, পরীক্ষা দিতে এসেছি। লেখার বদলে খাতার মধ্যে শুধু তোমার ছবি ভেসে ওঠে। তোমার হাসি মুখ দেখতে দেখতে কখন যে সময় পার হয়ে গেল আমি কিছু লিখতেই পারলাম না। আমি ফেল করেছি। বাবা আমাকে বলেছে, যার জন্য ফেল করেছিস তার কাছে যা, তাই আমি তোমার কাছে চলে এসেছি। তোমার হাসি দিয়ে আমাকে ড্রেনে ফেলেছো, পরীক্ষায় ফেল করিয়েছো, তাই আমি তোমার হাসিতেই বারবার প্রেমে পড়তে চাই। আমি তোমার হাসি প্রেমে পড়েছি। তোমার এই হাসি মুখটাই আমি বারবার দেখতে চাই। আর তোমাকে দেখতে দেখতেই আমি বারবার ওষটা খেয়ে ড্রেনে পড়ে যেতে চাই। তুমি দয়া করে আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করো, আমাকে তোমার করে নাও, আর তোমার হাসি মুখটা দেখে বারবার ড্রেনে পড়ার সুযোগ করে দাও। কি অদ্ভুত, আমার যেন কেমন হাসি পাচ্ছে, আমি হাসি আটকাতেই পারছি না। খিলখিল করে হেসে উঠলো। তার হাসির আওয়াজে মনে হচ্ছে পুরো ক্যাম্পাসটাই হেসে উঠলো। তে জীবনেও এরকম প্রপোজ পায় না। জীবনে অনেক ছেলে তাকে প্রপোজ করেছে, করার জন্য আশেপাশে ঘেসেছে, অনেক কথাই তাকে বলেছে, বাট এইভাবে এত অদ্ভুত ভাবে তে এই প্রথম প্রপোজ করা শুনলো যে কেউ কাউকে এভাবে প্রপোজ করতে পারে। তাই তে কেমন যেন হাসি আটকাতেই পারছে না। ছেলেটা অনেকক্ষণ ধরে হাঁটু মুড়ে বসে আছে আর তার দিকে অদ্ভুত মায়া ভরা নিষ্পাপ মুখে তাকিয়ে আছে। এরকম যেন মায়া লাগলো তের। তাই তে হাত বাড়িয়ে হাসতে হাসতেই ফুল আর চকলেট গুলো হাতে নিল। আপনি না ভাইয়া সত্যি অনেক মজার মানুষ। এভাবে কে কাউকে প্রপোজ করে আমি জীবনেও শুনি না, এইরকম ভাবে প্রপোজ করা। আমার পেট ব্যথা হয়ে গেছে হাসতে হাসতে। বোগাম অনেকটা খুশি হলো। তে তার চকলেট আর ফুল নিয়েছে আর হাসছে, তার মানে সে তাকে একসেপ্ট করেছে। বোগাম খুশি হয়ে জিজ্ঞাসা করলো, তাহলে তুমি কি আমাকে একসেপ্ট করেছো? তে যেই না কিছু বলতে যাবে অমনি একজন বোগামকে সজোরে লাথি মেরে ফেলে দিল। তের মুখের দিকে তাকিয়ে আছে রক্তিম বর্ণ হয়ে। তের হাসি যেন মুহূর্তে গায়েব হয়ে গেল। সামনে থাকা ছেলেটা আর কেউ না, জীবন জঙ্কুক, তের বেস্ট ফ্রেন্ড। তারা দুজনেই সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আর বোগাম হচ্ছে তাদের সিনিয়র। বোগামকে জঙ্কুক একদমই পছন্দ করে না, কারণ কিছুদিন ধরেই দেখছি তের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। এই লোকটার কিছু একটা করা উচিত। জঙ্কুক ভেবেই নিয়েছিল এই লোকটার একটা সাহায্য করবে, কিন্তু তার আগে তার থেকে সবার সামনে প্রপোজ করলো আর সেটা তে একসেপ্ট করলো। কত বড় কলিজা! সে থাকা সত্ত্বেও তাতে অন্য কারো কাছ থেকে ফুল নেবে, সেটা জঙ্কুকের মোটেও পছন্দ হলো না। তেও রেগে গেল। তে রেগে জঙ্কুককে বললো, তুই তুই এটা কি করলি? ওনাকে লাথি কেন মারলি? আরে তুই পাগল নাকি? তে বোগামকে ওঠানোর জন্য হাত বাড়িয়ে দেয়। বোগামও ধরবে, কিন্তু তার আগেই জঙ্কুক বোগামের বুক বরাবর আরেকটা লাথি মারে আর তের হাত ধরে টেনে একটু দূরে সরিয়ে গালে মেরে ঠাস করে থাপ্পড় মারে আর বলে, তোর কত বড় কলিজা! তুই অন্য পুরুষের গায়ে হাত দিতে গিয়েছিলি? আরে আমার তো এত রাগ হচ্ছে, মনে হচ্ছে তোকে কুচি কুচি করে কেটে ফেলি। বান্দির বাচ্চা, তোর কত বড় সাহস! তুই অন্য একজনের কাছে ফুল নিয়েছিস, আবার তাকে ধরার জন্য হাতও বাড়িয়েছিস। এই তোর কলিজা কি ভয় নাই রে? তোর কলিজা কি ভয় নাই? তোর একটু ভয় করলো না? আমি যদি জানতে পারি তাহলে তোর কি করবো? তে গালে হাত দিয়ে জঙ্কুকের মুখের দিকে রক্তিম বর্ণ হয়ে তাকিয়েছি। তার চোখ দিয়ে যেন আগুন ঝরবে এখনই। জঙ্কুক ফ্রেন্ডশিপের খাতিরে অনেক পসেসিভ, কিন্তু এরকম কাজ করবে, জঙ্কুক তাকে মারবে সবার সামনে। কত বড় সাহস জঙ্কুকের! তে রেগে জঙ্কুককে বলল,
হাউ ডেয়ার ইউ জঙ্কুক, তুই কোন সাহসে আমার গায়ে হাত দিলি? তোর সাহস থেকে আমি অবাক হচ্ছি। তুই আমার গালে থাপ্পড় মারলি যেখানে আমার বাবা মা আমাকে ফুলের টোকা পর্যন্ত দেয়নি, আর তুই আমাকে সবার সামনে থাপ্পড় মারলি। আমি কার সাথে কি করব না করব সেটা আমি তোর কাছে শুনে করব। ও তাই নাকি? তাহলে আমার কাছে শুনবি না? আসলে আমার তোকে দেখে মনে হচ্ছে তুই কারো কাছে কোনো কিছুই শুনিস না। কোথায় কোথায় যাস, কোথায় কোথায় ধরিস, আর কি কি করিস আমাকেও তো একটু বল। তোর আসলে এত জ্বালা আমাকে বলতেই পারতি, আমি মিটিয়ে দিতাম। আফটার অল আমি তোর বেস্ট ফ্রেন্ড। জঙ্কুকের নোংরা কথায় তের গা জ্বলে উঠলো। সারা শরীর কেমন জ্বলছে জঙ্কুকের কথা। তেও জঙ্কুককে একটা থাপ্পড় মারলো। জঙ্কুক তো লাল লাল চোখে তের দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে চোখ দিয়ে এখন থেকে খেয়ে ফেলবে। নোংরা কথা বলিস না জঙ্কুক, তুই আমার বেস্ট ফ্রেন্ড, বাট এতটা নোংরা? আমি যদি জানতাম তুই এতটা নোংরা মস্তিষ্কের, তাহলে তোর সাথে ফ্রেন্ডশিপই করতাম না। জঙ্কুক আরো দ্বিগুণ চেঁচিয়ে বলল, আমার মাইন্ড নোংরা নাকি তুই নোংরামো করে বেড়াচ্ছিস? হ্যাঁ, অন্য পরপুরুষের সাথে ঢলাঢলি করবি, নোংরামি করবি, হাত ধরবি, ফুল নিবি, হাসাহাসি করবি, কথা বলবি, আর সেটা বললে আমি নোংরা, আমার মাইন্ড নোংরা? তাহলে তোরটা কি বলতো, তোরটা কি? আমার তো আসলে সন্দেহ হচ্ছে তুই আসলে ভার্জিন কিনা। তোর ভার্জিনিটি চেক করা প্রয়োজন। চল আমার সাথে, আজ তোর ভার্জিনিটি চেক করে দেখবো তুই আসলে ভার্জিন তো। জঙ্কুকের এমন নোংরা কথায় তের গা ঘিন ঘিন করছে। তে বুঝতেই পারছে না জঙ্কুকের এমন রিয়াক্ট করার মানে কি। আর এইরকম নোংরা কথা জঙ্কুক তাকে বলছে, তে যেন বিশ্বাসই করতে পারছে না। তে রাগ দেখিয়ে বলল, আমি ভার্জিন কিনা সেটা তোকে ভাবতে হবে না, সেটা আমি আর আমার ফিউচার হাজবেন্ড দেখে নেব। সে দেখে নেবে যে আমি ভার্জিন কিনা, তো সেটা নিয়ে চিন্তা করতে হবে না। জঙ্কুকের মাথায় রক্ত উঠে গেল। ফিউচার হাজবেন্ড? একে তো অন্য ছেলের সাথে কথা বলছে, তাতেই জঙ্কুকের গা জ্বলে যাচ্ছে। মনে হচ্ছে বোগা মারতে দুজনকে মেরে এই ভার্সিটির মাঠে পুঁতে ফেলতে। আর সেখানে তে বলছে তার অন্য কাউকে ফিউচার হাজবেন্ড বানাবে, তার ফিউচার হাজবেন্ড তাকে দেখে নেবে সে ভার্জিন কিনা। আর জঙ্কুক সেগুলো তাকিয়ে তাকিয়ে দেখবে সে কি উড়ে এসেছে নাকি। জঙ্কুকের আর সহ্য হলো না, তের হাতটা শক্ত করে চেপে ধরলো। জঙ্কুক কি করছিস? আমার হাত ছাড়, ব্যথা পাচ্ছি আমি। এত জোরে কেন ধরেছিস? জঙ্কুক তেকে টানতে টানতে তার গাড়ির দিকে নিয়ে যাচ্ছে, আর দাঁতে দাঁত পিষতে পিষতে বলল, ডোন্ট ওয়ারি সুইট হার্ট, আমি তো কিচ্ছুই করবো না। তোর ফিউচার হাজবেন্ড তো আমিই হব, তাই তোর পার্সোনালিটি আমি চেক করবো। তুই কত বড় কলিজা নিয়ে ভার্সিটিতে এসেছিস, আমিও তো দেখতে চাই। তে ছোটার জন্য হাত মুচড়াচ্ছে আর বলছে, ছেড়ে দে জঙ্কুক, তুই কোন অধিকারে আমার সাথে এরকম করছিস? কোন অধিকারে আমার গায়ে হাত তুললি আর আমার সাথে জোর জবরদস্তি করছিস? আমার হাত ছেড়ে দে জঙ্কুক, আমি ব্যথা পাচ্ছি। তোর কোনো রাইটস নাই আমার সাথে এমন করার। এখন কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে। জঙ্কুক গাড়ির ব্যাক সাইডে ডোর ওপেন করে, তেকে গাড়ির ভিতরে ছুঁড়ে মারে আর নিজেও তের উপর চড়ে বসে। নিজের শার্টের বোতাম খুলতে খুলতে বলে, তোর উপরে যদি কারো অধিকার থাকে তাহলে সেটা শুধু আর শুধুমাত্র এই জীবন জঙ্কুকের। আমার সকল ধরনের রাইট আছে তোর সাথে সকল কিছু করার, বুঝতে পেরেছিস তুই? আর যদি আমি না পারি তাহলে দুনিয়ার কোনো শোয়ারের বাচ্চা তোকে ছুতেও পারবে না। জঙ্কুকের এইরকম রাগী আর এইরকম ভয়ঙ্কর চেহারায় দেখে তে অনেক ভয় পাচ্ছে। তের এখন অনেক ভয় করছে। সে কখনোই জঙ্কুকের এমন এমন রাগ দেখে নাই। জঙ্কুক তের দিকে কাছে আসতেই তে দুই হাতে জঙ্কুককে ঠেলে ধরে। কি করছিস জঙ্কুক? আমার সাথে কেন এরকম করছিস? প্লিজ জঙ্কুক, দূরে সরে যা। জঙ্কুক কোনো কথা শোনে না। তে দুই হাত মাথার উপরে পিন করতে নরম ভিজে থাকা ঠোঁটে নিজের শুকনো ঠোঁট মিলিয়ে দেয়। ছোটার
জন্য ছটফট করছে। জঙ্কুক প্রচুর বিরক্ত হচ্ছে। একে তো রাগে, তারপরে আবার তের রিজেকশনে। জঙ্কুক তে ঠোঁটে আরো রাফলি কিস করতে থাকে আর সাথে বাইটও করতে থাকে। তে ভাবতেই পারছে না জঙ্কুক তার সাথে এমন নোংরা ব্যবহার করছে। তের কান্নাগুলো যেন বুক চিরে বাইরে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু বেরিয়ে আসতে পারছে না, কারণ জঙ্কুক তাকে নিঃশ্বাস নিতেই দিচ্ছে না। না নিজে নিঃশ্বাস নিচ্ছে আর না তেকে নিঃশ্বাস নিতে দিচ্ছে। মনে হচ্ছে আজ জঙ্কুক তেকে এভাবেই দম বন্ধ করে মেরে ফেলবে। কেন করছে জঙ্কুক তার সাথে এমন নোংরা ব্যবহার? তার ভালোবাসার মানুষের স্পর্শ হবে কোমল, কিন্তু এত এত রুড আর রাফ সে মেনে নিতে পারছে না। দুঃখে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু কাঁদতে পারছে না। জঙ্কুক তের দুই হাত এক হাতের মুঠোয় না আর এক হাত দিয়ে তের জামা খোলার চেষ্টা করতে থাকে। তে আরো বেশি নড়াচড়া করছে। জঙ্কুকের এমন কাজে তের ভেতরে তোলপাড় শুরু হয়ে গেছে। ভালোবাসার মানুষের প্রথম ছোঁয়া এত রুক্ষ, তে নিতে পারছে না। এটা কোমল ভাবে হলেও হতো, এত কিছুর পরেও তারপরও তে মেনে নিত, কারণ ভালোবাসার মানুষের প্রথম ছোঁয়া এত গভীর ছোঁয়া কেউ রিজেক্ট করতেই পারে না। আর যদি সেটা হয় রাগের পরে, তাহলে তো তাতে ফিলিংস মনে হয় আরো ডাবল 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 থাকে। কিন্তু তের এখন অস্থির লাগছে, প্রচুর অস্থির লাগছে। ভেতরটা কেমন যেন এলোমেলো হয়ে গেছে। জঙ্কুকের তো আরো বেহাল অবস্থা। তের কাছে রেগে আসলে এখন যেন ফিলিংস গুলা অন্যদিকে চলে যাচ্ছে। জঙ্কুক কি করবে কি না করবে বুঝতেই পারছে না। আজকে জোর করে হলেও চাই, তার সবটা চাই, কারণ এতদিন সে এই জিনিসটাকে অপেক্ষা করছিল। কত আবেগ নিয়ে তার ফার্স্ট কিস সে ইমেজিন করেছে, কিন্তু আজ সেটা পেল এত এমন ভাবে, যেহেতু তে তার এত কাছে, তার সবটা চাই। তে সব কিছুই তার চাই। तेरे होठों का सपना अभी है वही, रात का नशा अभी आँख से गया नहीं। জঙ্কুক তের নড়াচড়ায় বিরক্ত হয়ে তের কমলায় জোরে চেপে ধরে। তে চেঁচিয়ে ওঠে। জঙ্কুককে সরানোর জন্য অনেক চেষ্টা করে, অল্প শেষে না পেরে জঙ্কুকের ঠোঁটে কামড় মারে। হাত দিয়ে দেখে সেখান থেকে রক্ত বেরোচ্ছে। তের দিকে লাল লাল চোখে তাকিয়ে বলে, কি করলি এটা? কেন কামড় দিলি আমাকে? তো কি করবো? কি করছিস তুই আমার সাথে? এমন নোংরা ভাবে কেন স্পর্শ করছিস আমাকে? দূরে সরে যা জঙ্কুক, আমার অস্থির লাগছে। তুই আমার সাথে এমন ব্যবহার করছিস আমি স্বপ্নেও কল্পনা করিনি। তুই আমার সাথে এমন নোংরা ব্যবহার করতে পারিস। নোংরা? নোংরা কেন বলছিস? আমার পবিত্র স্পর্শ তোর ভালো লাগছে না? তোর কাছে এটা পবিত্র স্পর্শ, কিন্তু আমার কাছে এটা নোংরা স্পর্শ। আমি তোকে ভালোবাসি তে, আমার ভালোবাসার এক পরিমাণও নোংরামি নেই। আমাকে নোংরা বলবি না, না আমার স্পর্শকে। জঙ্কুক রক্ত লাল চোখে তের দিকে তাকালো। তার স্পর্শকে নোংরা বলছে? নোংরামো কোনটা? সে তো তেকে ভালোবাসে, তার জন্য তাকে স্পর্শ করেছে সে। কিন্তু তে তো বোকামকে লাইক করে না, তাহলে বোকামকে স্পর্শ করাকে কি নোংরামো বলে না? জঙ্কুক প্রচন্ড রেগে গেল। রাগে জঙ্কুক হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেল। কি করছে, কার সঙ্গে করছে কিছুই বুঝতে পারলো না। তখনকার সব রাগ যেন এখন মাথায় ঝড় হয়ে গেছে। জঙ্কুক প্রচন্ড রাগে কামড়ে ধরল তের কমলা। তে ব্যথায় চিৎকার করতে গিয়েও করল না। জঙ্কুকের চুল টেনে মাথা উঠিয়ে জঙ্কুকের গালে ঠাস করে আরেকটা চর বসিয়ে দিল। জঙ্কুক প্রচন্ড রেগে গেল। তের গলা চেপে ধরে বলল, শরীর বাচ্চা, তোর কত বড় করে যা, তুই আমাকে এই জীবন জঙ্কুককে থাপ্পড় মারলি? তোকে আজ আমি মেরে ফেলবো তে। উফ শালি, তোকে তো মারা যাবে না, তোকে মারলে তো আবার আমি নিজে মরে যাব। হ্যাঁ, একটা কাজ করা যেতেই পারে। এটা আমার লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং তে। তুই যদি দ্বিতীয়বার কোনো দিন আমাকে এইভাবে থাপ্পড় মেরেছিস, আমাকে হার্ট করার জন্য হাত উঠিয়েছিস না, তাহলে তোর হাত আমি ভেঙে দিব। আমাকে আদর ছাড়া অন্য কোনোভাবে টাচ করবি না। অসভ্য মেয়ে, আমি ওকে আদর করছি আর ও আমাকে থাপ্পড় মারছে। তুই আর কান্না ধরে রাখতে পারলো না, অঝরে কান্না করতে করতে বলল, তুই এত খারাপ,
তুই আমাকে আদর করছিস, তুই আমাকে বাজেভাবে স্পর্শ করছিস, তোর নোংরা স্পর্শে আমার গা জ্বলে যাচ্ছে, আমার ঘেন্না হচ্ছে জঙ্কুক, আমার শরীর জ্বলে যাচ্ছে। জঙ্কুকের টের কান্নায় খারাপ লাগছে, আবার রাগও হচ্ছে। জঙ্কুক ধরা গলায় বলল, আমার পবিত্র ভালোবাসা, আমার ভালোবাসাময় স্পর্শ তোর কাছে নোংরা মনে হচ্ছে? আমার ভালোবাসা তোর কাছে নোংরা লাগে? আমার স্পর্শ তোর কাছে নোংরা লাগে? আমি তোকে নোংরা ভাবে ছেয়েছি, তোর ঘেন্না হচ্ছে আমাকে? এই সব কিছু একটা স্বামী স্ত্রীর জন্য পবিত্র স্পর্শ, আর অন্য একটা অবিবাহিত ছেলে আর মেয়ের জন্য এটা নোংরা স্পর্শ। তুই আমাকে নোংরা ভাবে স্পর্শ করছিস। ঠিক আছে, তুই যা বলছিস মেনে নিলাম, এগুলো নোংরা তো। তাহলে চল আজ এই সবগুলোকে পবিত্র বানাই। তুই যেটা চাইছিস সেটাই করব। তুই আটকে উঠে কি কি করতে চাইছিস তুই? কেন একটু আগে বললি না আমার স্পর্শ নোংরা? তো আমি আমার স্পর্শগুলোকে পবিত্র বানাতে চাইছি। জঙ্কুক সরে যায়, তুই উঠে বসে কাঁপা কাঁপা গলায় বলে, কি করতে চাইছিস জঙ্কুক? আমি আমি বাড়ি যাব, আমাকে বাড়ি দিয়ে যাবি তো অবশ্যই, কিন্তু সেটা তোর বাড়ি না আমার বাড়ি সেটা আমি ডিসাইড করব। জঙ্কুক ড্রাইভিং সিটে গিয়ে বসে, তে পেছনে বসে কান্না করছে, অনেক জোরে জোরে কান্না করছে। জঙ্কুক বলে, মাই ডিয়ার সুইট হার্ট, তোর কান্না আমাকে প্রচন্ড বিরক্ত করছে। আমি যদি এখান থেকে উঠে পড়ি না আর তোর কাছে কি আমার তোর কান্না থামাতে হয়, তাহলে তুই বুঝতেই পারছিস কান্না থামবে নাকি বাড়বে। তোর হাত খাওয়া ফলটা আমাকে পুরো খাওয়াতে চাস? আমার মাথা এমনি ঝিমঝিম করছে, তারপর তোর কান্নায় ফোলা ফোলা ঠোঁট আমাকে বিরক্ত করছে, আমার মাইন্ড ডাইভার্ট করে ফেলছে। আমি যদি এখান থেকে উঠে পড়ি আর তোর কাছে যাই তাহলে উল্টাপাল্টা কিছু করে ফেলবো, তখন যদি কান্না করে মরেও যাস, যে এটা পবিত্র না অপবিত্র সেটা কিন্তু আমি মোটেও দেখবো না। তাই শোনা, লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ বসে থাক। তে শব্দ করতে পারছে না, জঙ্কুকের কথায় ভয় পেয়েছে, তাই মুখে হাত চেপে দিয়েই কান্না করছে। জঙ্কুক ফোন বের করে তার বড় ভাই সুগাকে ফোন দেয়। সুগা ফোন রিসিভ করতেই কাট কাট গলায় জঙ্কুক বলে, ভাইয়া আমি জঙ্কুক বলছি, ভাবিকে নিয়ে 10 মিনিটের মধ্যে কাজী অফিসে পৌঁছে যাবে। সুগা ফোন ধরে আহাম্মক বলে গেল, 30 মিনিটের রাস্তা 10 মিনিটে কিভাবে পার দিবে সে? কিছুই তো করার নাই, ওই ডেভিল খরগোশটা যখন বলেছে যেতে তো তাকেই হবে। মাঝে মাঝে ইচ্ছে করে ওই খরগোশের দাঁত আর কান দুটো ভেঙে দিতে। বয়সে ছোট হলেও জঙ্কুকে অনেক রাগ, শান্তশিষ্ট সুগাকে অনেক জ্বালাইছে। তার সকল দোষের দায়ভার আসে সুগার কাঁধে, আর সবকিছু তাকে সামলাতে হয়। কাজী অফিসের নাম শুনে তে আটকে ওঠে। কি কি বলছিস সেসব? জঙ্কুক মাথা ঘুরিয়ে পিছন দিকে বলে, তোমার কাছে আধা ঘন্টা সময় আছে ভাইয়া, তাড়াতাড়ি চলে আসো, নইলে সাক্ষী ছাড়াই আমি বিয়েটা করে ফেলবো। সুগা একটু স্বস্তির নিঃশ্বাস নিল। যাক, তার পাগল ভাই বুঝেছে তার ঝামেলা। 10 মিনিট তাও আধা ঘন্টায় নামলো। সুগা ফোন রেখে জিমিনকে ডাক দিল, হ্যাঁ জিমিন তাড়াতাড়ি এসো। জিমিন আসতেই সুগা জিমিনকে নিয়ে বেরিয়ে পড়লো। জঙ্কুক আর কোনো কথা বলে না, তের দিকেও তাকায় না। তে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। কি করবে জঙ্কুক তার সাথে, কিভাবে শান্ত হবে কিছুই বুঝতে পারছে না। এর আগে পরিণতি খুব ভয়ঙ্কর হবে তে খুব বুঝতে পারছে। জঙ্কুক 20 মিনিটের রাস্তা 10 মিনিটে পার করে। কাজী অফিসে পৌঁছে যায়। সুগা আর জিমিও কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে। আর জঙ্কুক কাজী অফিসে বসে আছে। অনেকক্ষণ ধরে তেকে রিকোয়েস্ট করছে জঙ্কুক যে কবুল বলার জন্য, কিন্তু তে নাছর বান্ধা কান্না করেই যাচ্ছে। তখন একটু আবেগে ভেসে আছে, তাই বলে কি বাবা মাকে না জানি সে বিয়ে করবে? অসম্ভব, কিছুতেই না। মুখ এঁটে তে বসে আছে, কিন্তু জঙ্কুকের মাথায় তো রক্ত চলে যাচ্ছে। একটু আগে ঘুমানো সেই রাগটা যেন আবার জেগে উঠলো। তে থুতনি ধরে চিৎকার করে জঙ্কুক বলল, এই শুয়ারির বাচ্চা, তুই এখন কবুল বলছিস না কেন? একটু আগেই তো বললি আমার স্পর্শগুলো অপবিত্র। এখন যখন আমি তোকে বিয়ে করতে নিয়ে এসেছি তুই কবুল বলছিস না? তুই সত্যি কি অন্য ছেলেতে আসক্ত? অন্য ছেলেদের ভালো লাগে তোর? আমাকে ভালো লাগে না? আমাকে দিয়ে তোর হবে না? তোকে কিন্তু এখনই আমি বিয়ে ছাড়াই বাসর করে ফেলবো। তুই কি সেটাই চাস? তে শুধু টলমল চোখে জঙ্কুকের ভাই আর ভাবির দিকে তাকিয়ে আছে।
সুগা তো শান্ত প্রকৃতির হলেও জঙ্কুকে এমন ব্যবহার নিতে পারছে না। কিন্তু তার ভাই প্রচুর রাগী। তার বাবা মা যদি জানতে পারে এই বিয়ের কথা, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। সুগা আছে সেই টেনশনে। কিন্তু জঙ্কুককে যদি এখন কিছু বলে, তাহলে জঙ্কুক তো তার আগে তার মাথা আর কাজী অফিস দুইটাই ফাটিয়ে দিবে। এক প্রকার কে হুমকি ধামকি দিয়ে অনেক কষ্টে কবুল বলায় জঙ্কুক। এখন তারা তেদের বাড়িতে দাঁড়িয়ে আছে। সেখানে জঙ্কুকের বাবা মাকেও ডেকে আনা হয়েছে। জঙ্কুকের প্রচন্ড বিরক্ত লাগছে। প্রথমে তো তে বিয়েতে রাজি ছিল না। তেকে মার ধর দিয়ে কত কিছুর ভয় দেখিয়ে কবুল বলালো, কত কষ্টে বিয়েটা করলো। এখন নাকি আবার এই শ্বশুর বেটাকেও রাজি করাতে হবে। এটা কোনো কথা হলো? সে তার বউ পেয়ে গেছে, তাদের বিয়ে হয়ে গেছে, এখন আবার শ্বশুরের কি কাজ? আসার পর থেকে শ্বশুরের তীক্ষ্ণ নজর যেন জঙ্কুককে কিলে খাচ্ছে। আর কি করবে জঙ্কুক? আর কি করতে পারে সে? তেকে নিজের করে পেতে জঙ্কুক আর কি করলে তের সাথে তার বাসরটা একদম স্মুথলি সে করতে পারবে। জঙ্কুকের বাবা আরেম জঙ্কুকের দিকে রাগী চোখে তাকিয়ে আছে, কিন্তু কিছুই বলার সাহস করতে পারছে না। আরেম প্রচুর রাগ। তার রাগ দেখে সবাই ভয় পায়, কিন্তু সে ভয় পায় জঙ্কুকের রাগ দেখে। রাগ উঠলে সবকিছু তছনছ করে দেয় জঙ্কুক। রাগ কেটে গেলেই শান্ত হয়ে যায়। তাই আরেম কিছু বলে না। সবাই বলে এই রাগটা নাকি আরেমের কাছ থেকেই পেয়েছে। আর কিছু বলতে গেলেই জিনও তার সাথে ভেজাল শুরু করে দেয়। দুজনের রাগই প্রচুর। যেহেতু জঙ্কুকের বাবার থেকে রাগ পেয়েছে, তাই জিন তাকে নাটের গুরু বলেই ডাকে। জঙ্কুক এখন কেমন করে যেন তের বাবার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে চোখ দিয়ে শ্বশুরকে গিলে খাবে। জঙ্কুক জেহুপের দিকে রাগী চোখে তাকিয়ে আছে, কারণ তের মা আয়ু বেগম অনেকক্ষণ ধরে তেকে বকাঝকা করছে, এটা ওটা প্রশ্ন করছে, বিরক্ত করছে। তে বাসায় আসার পর থেকেই কান্না করছে। দেখছেই কান্না করছে। শুনেছেও যে জঙ্কুক জোর করে তেকে বিয়ে করেছে, তারপরেও তেকে এত প্রশ্ন কেন করছে সেটা মেনে নিতে পারছে না জঙ্কুক। যেহেতু আয়ু বেগম জেহুপের স্ত্রী, তাই তার বউকে থামানো উচিত। সেই দায়িত্ব জঙ্কুক কিভাবে পালন করতে পারে? কিন্তু তা না করে রাগী চোখে তের দিকেই তাকিয়ে আছে। কত বড় সাহস! তার কলিজার টুকরা বউর দিকে এমন ভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে এখনই তেকে মেরে ফেলবে জেহুপ। কিন্তু জেহুপ তো জানে না তার কলিজায় হাত দিলে তার আগে জেহুপকে কিছু একটা করে দিবে। শ্বশুর টশুর মানবে নাকি? জঙ্কুক এতটাও ভালো ছেলে না। জোর করে হোক আর যেভাবেই হোক, তে এখন জঙ্কুকের বউ, তার জানের জান, কলিজার টুকরা একমাত্র বউকে দুই জামাই বউ মিলে কিভাবেই না কষ্ট দিচ্ছে, কিভাবে অহেতুক প্রশ্ন করে তে চোখে পানি ঝরাচ্ছে। এটা তো জঙ্কুকের মোটেও পছন্দ হচ্ছে না। তার বউকে জ্বালাচ্ছে। সবাই কি বুঝতে পারছে না? তের চোখের পানি জঙ্কুকের বুকে রক্তক্ষরণ করছে। আয়ু বেগম অনেকক্ষণ ধরেই তেকে জিজ্ঞেস করছিল তাদেরকে না জানিয়ে কেন জঙ্কুককে বিয়ে যদি জঙ্কুককেই করতো, সেটা তাদেরকে জানাতো। তারা দুই পরিবার মিলে সুন্দর করে তাদের বিয়ে করিয়ে দিত। তা না করে পালিয়ে গিয়ে একা একা বিয়ে করে নিল। তার জন্য তেকে অনেক বকাঝকা করছে, কোনো কথা বলছে না, শুধু কান্না করছে তে। আরো রেগে তেকে থাপ্পড় মারলো। তে গালে হাত দিয়ে শব্দ করে কান্না করতে শুরু করলো আর বলল, সবাই কি পেয়েছো? আমার ডালকে সরকারি পেয়েছো? যে যেমন পারছে স্টাম্প মেরে যাচ্ছে। আমার কি ব্যথা লাগে না? তোমরা কি ভাবো আমাকে? আমি কি মানুষ না? আমার কি কষ্ট হয় না? একজন জোর করে বিয়ে করে কথায় কথায় থাপ্পড় মারে, আর তোমরা কি শোনো নাই? জঙ্কুক আমাকে জোর করে বিয়ে করেছে। আমার ইচ্ছার কোনো দাম নাই। তোমরা কেন আমাকে বারবার প্রশ্ন করছো? এখানে আমার কোনো দোষ নাই। আমি ইচ্ছা করে কবুল বলি নাই। আমার ডাল সরকারি পেয়েছে। যে যেমন পারছে আসছে আর স্টাম্প লাগিয়ে চলে যাচ্ছে। তের গালে থাপ্পড় পড়ার সাথে সাথেই জঙ্কুক উঠে দাঁড়ালো। তের কান্নার শব্দ জঙ্কুকের কলিজা ছিঁড়ে যাচ্ছে। জঙ্কুক আয়ু বেগমের দিকে রাগী চোখে তাকালো, কিন্তু তাকে তো কিছু বলা যাবে না, কারণ আয়ু বেগম অন্য একজনের বউ। অন্যের বউকে শাসন করার কোনো অধিকার জঙ্কুকের নেই। তারপরে আবার তার শাশুড়ি। তাই জঙ্কুক জেহুবের দিকে তাকিয়ে দাঁত পিষতে পিষতে বলল, দেখুন আঙ্কেল, সরি শ্বশুর মশাই, আপনার বউকে সামলান, ধরে রাখুন, আমার বউয়ের থেকে দূরে সরান।
আমি ছাড়া আমার বউয়ের গালে কেউ হাত দিলে সেটা আমার মোটেও পছন্দ হবে না। আমি আমার বউকে মারবো, কাটবো, আদর করব, তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু যদি তাকে আদর করার জন্য হলেও তার বাবা মা বা অন্য কেউ টাচ করে, সেটা আমার মোটেও পছন্দ হবে না। আমার বউকে আপনার বউ থাপ্পড় মেরেছে, এই জিনিসটা আমার একদমই ভালো লাগে না আঙ্কেল। আপনি প্লিজ দয়া করে আপনার বউকে সামলান। শাশুড়ি আম্মা যেন দ্বিতীয়বার আমার বউয়ের গায়ে হাত না তোলে। যাই হোক, জঙ্ককের কথায় প্রচুর রেগে গেল। এতক্ষণ চুপ থাকলেও এখন আর চুপ থাকতে পারলো না। সে জঙ্ককের দিকে তাকিয়ে বলল, অসভ্য বেয়াদব ছেলে, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুমি আমার দিকে আঙ্গুল তাক করে কথা বলছো। আমার মেয়েকে শাসন করব কি করব না, আমার বউকে শাসন করব কি করব না, সেটা তুমি আমাকে বলছো। তোমার কি লজ্জা করছে না? সবার সামনে, বাবা মা সবার সামনে তুমি বলছো তোমার বউকে কেউ টাচ করতে পারবে না, সেটা তার বাবা হোক বা মা। অনেকক্ষণ ধরে দেখছি আমার মেয়েকে জোর করে বিয়ে করেছো, আমি কিছু বলছি না, তারপরেও তোমার বেয়াদবি যাচ্ছে না। দেখুন আঙ্কেল, শ্বশুর মশাই, আপনি এটাকে বেয়াদবি বলেন আর যাই বলেন, আমি আমার বউকে ভালোবাসি, সেটা আমি উঁচু করে বলতে পারবো। আমার বউকে কেউ বকবে না, মারবে না, সেটাও আমি বারণ করতে পারবো। এটা আমার অধিকার। বউকে প্রোটেক্ট করা প্রত্যেক স্বামীরই দায়িত্ব আর কর্তব্য। আর আমি আমার দায়িত্ব কর্তব্যগুলো খুব পারফেক্টলি ম্যানেজ করতে পারি। আর আপনি যখন আন্টিকে ভালোবাসেন, সেটাকে কি কেউ বেয়াদবি বলে? তাহলে আমি যখন আমার বউকে ভালোবাসি, আমার বউকে প্রোটেক্ট করার জন্য কথা বলি, সেটাকে কেউ কেন বেয়াদবি বলবে? জঙ্ককের কথা শুনে জিমির মুখ টিপে টিপে হাসছে। সবাই বিরক্ত থাকলেও জিমিনের মুখে হাসি তের একদমই সহ্য হলো না। তে রাগে চোখে জিমিনের দিকে তাকাল। মুহূর্তে জিমিনের মুখ চুপসে গেল। জিমিন মনে মনে বলল, শাওয়ার নাতনি, আমার দিকে তাকিয়েছি কেমন করে দেখো, মনে হচ্ছে এখনই আমাকে খেয়ে ফেলবে। দুজনেই মিলছে ভালো। আমার দেবরটা যেমন একটা রাক্ষস, বউটাও কপালে ঠিক তেমনই পেয়েছে, একদম রাক্ষস নেই। জিন তো রাগে চোখে আরিমের দিকে তাকিয়ে আছে, কেননা রাগ আর নির্লজ্জ কথাবার্তা তো আরিমের কাছ থেকেই শিখেছে, তাই সব দোষটা তো আরিমেরই। জঙ্কক এগিয়ে গিয়ে আয়ুর সামনে থেকে তেকে টেনে নিয়ে ডাইনিং টেবিলের চেয়ারে বসায়। ফ্রিজ থেকে আইস কিউবের ব্যাগটা বের করে নিয়ে আসে। এর গালে যেখানে আয়ু থাপ্পড় মেরেছে, সেখানে আইস কিউব লাগিয়ে দিতে দিতে বলে, আহারে আমার সোনা বউটা, তুলতুলে গালটার মধ্যে কি একটা অবস্থা করেছে। 5 আঙ্গুলের 5টা আঙ্গুলি ফুটে উঠেছে। কি সুন্দর গালটার কি হাল করেছে। কান্না করে না সোনা, আদর করে দিবনি। জঙ্ক গলা উঁচু করে আয়ুকে বলল, শাশুড়ি আম্মা, আপনি মোটেও কাজটা ঠিক করেন নাই। আমার যখন ছেলে হবে না, আপনার পেছনে তাকে লাগিয়ে দিব আর তাকে শিখিয়ে দিব আপনার পেকে যাওয়া সবগুলা চুল একটা একটা করে টেনে টেনে তুলতে। আমার সুন্দর বউয়ের তুলতুলে গালে 5টা আঙ্গুলের ছাপ তোলা, এর প্রতিশোধ তো আমি নিয়েই ছাড়বো। আয়ু কপালে হাত দিয়ে জিনের দিকে তাকায়। জিন বেগম আঁচল দিয়ে নিজের মুখ ঢেকে বসে আছে। কি আর করবে, ছেলের এমন কাণ্ডে বাপ মায়ের নাক কাটা গেল। আর জিমিন মুখ টিপে টিপে হাসছে। ফ্যামিলির মেলো ঢামাগুলো খুব এনজয় করছে সে। যে হোক, বুক চেপে বসে পড়লো। কে কেমন ছেলে তার মেয়ের কপালে জুটলো। নির্লজ্জ বেয়াদব ছেলে কোথাকার। বাবা মা গুরুজনদেরও মানে না, কার সাথে কিভাবে কথা বলে সেটাও জানে না। সুগা এতক্ষণ চুপ করে থাকলেও এখন আর চুপ করে থাকে না। জিহবের কাছে গিয়ে বললাম, আঙ্কেল আপনি একটু শান্ত হন, আপনার হাই প্রেশার, আপনি এত উত্তেজিত হবেন না প্লিজ। আয়ুর দিকে তাকিয়ে বলেন, আন্টি প্লিজ আঙ্কেলের জন্য 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসুন। আয়ু জিহবের জন্য ঠান্ডা পানি নিয়ে আসে। আঙ্কেল প্লিজ পানিটা খেয়ে একটু শান্ত হয়ে বসুন। জিহব পানি খেয়ে সোফায় শান্ত হয়ে বসে। তারপর সুগা জিহবের হাত ধরে জিহবকে বলে, দেখুন আঙ্কেল, যেটা হওয়ার সেটা হয়ে গেছে, ওদের বিয়েটা হয়ে গেছে। এখন যদি আমরা বা আপনি মেনে না নেই, তাহলেও কিছু আসে যায় না, কারণ তাদের রেজিস্ট্রি আর কাবিন দুইটাই হয়ে গেছে। তারা এখন স্বামী স্ত্রী। নিজের ভাই বলে বলছি না আঙ্কেল, আপনি তো আমাকে চেনেন, আমাকে আপনি বিশ্বাস করতে পারেন। আমার ভাই অতটাও খারাপ না, একটু রাগী, ওর মনে যখন যেটা আসে সেটাই বলে ফেলে। ও কিছু চেপে রাখতে পারে না, সেটা ছোট হোক বা বড়।
আর তের প্রতি একটু বেশি যত্নশীল। আপনি তো দেখতেই পাচ্ছেন, আন্টি ওর মা ওকে একটা থাপ্পড় দিয়েছে, সেটাও সহ্য করতে পারছে না ও। তাহলে বুঝুন আপনার মেয়েকে কতটা ভালোবাসে। এমনি তো আঙ্কেল, আপনি আমাদের সম্পর্কে সবটাই জানেন। আমাদের পারিবারিক বিজনেস আছে, কোনো দিক দিয়ে আমরা কোনো অংশে কম না। আর আমার ভাই জঙ্কক অনেক ভালো স্টুডেন্ট, লেখাপড়া প্রায় শেষের দিকে। তারপরে আমাদের কোম্পানিতে জয়েন করবে। ওরা একে অপরকে ভালোবাসে। ছেলেটার মাথা গরম, একটু ভুল বোঝাবুঝি হয়েছে, তাই জোর করে বিয়ে করে ফেলেছে। আমি মানছি সেটা অন্যায়, ওদের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। প্লিজ আঙ্কেল, একটু দুজনের কথা চিন্তা করে হলেও ওদের বিয়েটা মেনে নিন। এখনো কাউকে জানানো হয় নাই। আপনি যদি লোক লজ্জার ভয়ের কথা ভাবেন, তাহলে আমরা ওদের আবারও বিয়ে দিতে পারি, ঘটা করে, অনুষ্ঠান করে। যেভাবে আপনি চাইবেন সেভাবেই হবে। কিন্তু প্লিজ ওদের দুজনকে আলাদা করার কথা চিন্তাও করবেন না। জাঙ্কুক যতটা শান্ত ততটাই রাগী। এখন যতটা নির্লজ্জের মতো কথা বলছে, তে আর ওর বিচ্ছেদের কথা চিন্তাও করলে ও ততটাই ভয়ঙ্কর রাগে ফেটে পড়বে। তখন না আমাদের জন্য ভালো হবে আর না ওদের জন্য। বাচ্চাদের কথা ভেবে হলেও আমাদের ওদের মেনে নেওয়া উচিত। আমরা ওদের গুরুজন, ওরা ভুল করেছে বলে কি আমরা ভুল করতে পারি? দয়া করে মেনে নিন। আব্বু আম্মু, তোমরা তো কিছু বলো। জিন বলে, দেখুন ভাইজান, বাচ্চারা একটা ভুল করে ফেলেছে, তাই বলে ওদের আলাদা করা ঠিক হবে না। আমি ওদের আলাদা করার কথা বলছি না, আমি ভাবছি আমার মেয়ের কথা। আরেম বলে, হ্যাঁ আমি মানছি আমার ছেলেটা একটু অন্যরকম, কিন্তু তের প্রতি ওর ভালোবাসা একদম খাঁটি। জঙ্কক আমাদের সাথে যেমনই হোক, তের জন্য জঙ্কক একদম পারফেক্ট। আমার ছেলে মনের দিক দিয়ে অনেক ভালো, তেকে অনেক খুশি রাখবে। আপনি একদিন গর্ব করে বলবেন এইরকম মেয়ের জামাই কপাল গুনে পেয়েছেন। প্লিজ জেহব সাহেব, আপনি আর মানা করেন না। যে হোক সামনে তাকিয়ে দেখে জঙ্কক এখনো তের গালেই বরফ টলে দিচ্ছে, হাতে চুমু খাচ্ছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তে এখন অনেকটাই শান্ত হয়েছে, এখন কান্না করছে না, শুধু জঙ্ককের দিকে তাকিয়ে আছে। যে হোক একবার আয়ুর দিকে তাকায়, আয়ু মাথার ইশারায় হ্যাঁ বলে। আর তারপর যে হোক বলে, ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার একটা শর্ত আছে। আরেম বলে, হ্যাঁ বলুন, কি শর্ত? ছেলে মেয়েদের ভালোর জন্য আমি সব শর্ত মেনে নিতে রাজি আছি। যে হোক আরেমকে বলে, ওদের বিয়েটা হয়েছে লুকোচুরি করে, কিন্তু আমি এই বিয়েটা মেনে নিতে পারবো না। আমি ওদের বিয়ে দিব ধুমধাম করে। আমার একটা মাত্র মেয়ের বিয়ে এমন লুকিয়ে চুরি হতে পারে না। আমি সব আত্মীয় স্বজনদের দাওয়াত করব, আনন্দ ফুর্তি করে আমার মেয়েকে তারপর আপনার ঘরে পাঠাবো। সবাই অনেক খুশি হয়। সবার সম্মতিতে টেকুকের বিয়ে শুক্রবারে ঠিক হয়। জিমিন জঙ্ককের কাছে এগিয়ে গিয়ে বলে, খুশির খবর দেবজি, তের বাবা মা আপনাদের বিয়ে মেনে নিয়েছে। জঙ্কক অনেক খুশি হয়, তের কপালে চুমু দেয়, তেকে নিয়ে উঠে দাঁড়ায়। তারপর সবার দিকে এগিয়ে আসে আর সবার উদ্দেশ্যে বলে, আপনাদের অনেক ধন্যবাদ আমাদের বিয়ে মেনে নেওয়ার জন্য। আমরা আপনাদের না জানিয়ে বিয়ে করেছি, এটা অন্যায় করেছি, কিন্তু আমি তেকে প্রচুর ভালোবাসি। ওকে ছাড়া আমি থাকতে পারবো না। আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝির কারণে আমার প্রচুর রাগ উঠে যায় আর আমি তেকে জোর করে বিয়ে করে ফেলি। এখানে তের কোনো হাত নেই। প্লিজ আঙ্কেল, তের উপরে রেগে থাকবেন না। আর আই এম সো সরি আঙ্কেল, আপনাদের মনে কষ্ট দেওয়ার জন্য। বিয়েটা আপনাদের জানিয়ে করিনি, কিন্তু আমি কথা দিচ্ছি ভবিষ্যতে যখন আমরা বেবি প্ল্যান করব তখন আপনাদের জানিয়েই করব। দেখুন শ্বশুর মশাই, আমার বউটা খুব ইনোসেন্ট, সে আমাকে বিয়ে করতেই চায় নাই, আপনাদের জানিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমি জোর জবরদস্তি বিয়ে করেছি। এমনটা না যে তে আমাকে ভালোবাসে না, কিন্তু আপনাদের না জানিয়ে বিয়েটা করতে চাইছিল না। কিন্তু আমার বিশ্বাস ছিল আপনারা সবটা মেনে নেবেন। এখন যখন আপনারা সবকিছু মেনে নিয়েছেন, তাহলে এখন আমরা বাসায় চলে যাই, অনেকটা রাত হয়ে গেছে। জঙ্কক তার বাবা মা আর ভাইয়ার উদ্দেশ্যে বলে, তাহলে তোমরা চলো, এখনো বসে থাকবে? অনেক ক্লান্ত লাগছে, সারাদিন অনেক কাটাকাটি করেছি, এখন ঘুম আসছে। আমার সোনা বউটাও অনেক কষ্ট করেছে সারাদিন, এখন ওকে একটু ঘুমোতে দিতে হবে, একটু ঘুম আসলে ওর ভালো লাগবে। এক নাগারে এতগুলো কথা বলে থামে জঙ্কক। জঙ্ককের এমন নির্লজ্জ মার্কা কথাবার্তায় সবার কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। যে হোক জঙ্কককে বলল, তে তোমাদের সাথে যাচ্ছে না, আর তোমরাও এখনোই যাবে না। এখনোই না, তোমরা সবাই খাওয়া দাওয়া করে তারপরে যাবে। আয়ু, যাও খাবার রেডি করো। এর দিকে তাকিয়ে যে হোক বলল, যাও মামুনি, উপরে তোমার রুমে যাও।
জঙ্কুক জেহুবের দিকে তাকায়। উপরে কেন যাবে? এই আমার ওয়াইফ, আমাদের বিয়ে হয়ে গেছে, ও আমার সাথে যাবে। দেখো জঙ্কুক, আমি তোমাদেরকে মেনে নিয়েছি, কিন্তু তোমাদের বিয়েটা না, তোমাদের বিয়েটা আমি ঘটা করে দিব। তারপরে তে তোমার সাথে তোমাদের বাড়ি যাবে। তে এখনো আমার মেয়ে, তাই তে এখন উপরে যাবে। তে উপরে যাও। তে আর কিছু বলে না। জঙ্কুকের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। জঙ্কুক তে যাওয়ার দিকে তাকিয়ে আছে। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। নিজের চুলগুলো একটা একটা করে ছিঁড়ে ফেলতে ইচ্ছা করছে। এটা কি হলো? এত কিছু করার পরও বউ পেল না? বউকে ছাড়াই নাকি 1 সপ্তাহ থাকতে হবে? পাগল নাকি? জঙ্কুক রেগে গিয়ে বলে, এটা কেমন কথা শ্বশুর মশাই? আপনি আমার থেকে আমার বউকে আলাদা করলেন, মোটেও ঠিক করলেন। আপনি মেনে না নিলে কি বিয়েটা কি মিথ্যে হয়ে যাবে? আমার কাছে রেজিস্ট্রি পেপার আছে, আপনি মেনে নেন বা না নেন, তে আমার বউ, আমি আমার বউকে ছাড়া যাব না। জেহুব কঠিন মুখে জঙ্কুকের দিকে তাকিয়ে আছে। সুগা বুঝতে পারলো এখন বেশি বাড়াবাড়ি করলে হিতে বিপরীত না হয়ে যায়। সুগা জঙ্কুকের কাছে গেল আর কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে বলল, ভাই এখন থেমে যা, চুপচাপ বাড়ি চল, নয়তো তোর শ্বশুর বেঁকে বসলে বউটা হারাবি। বুঝতে পারছিস না কেন গর্ধব? সব সময় রাগ করলে চলে না, কিছু সময় টেকনিকও কাটাতে হয়। বউর কাছে যাওয়ার আরো অনেক রাস্তা আছে, এখন বাহিরে চল। কি এখন চলে যাব? ঠিক আছে, চলে যাব। তার আগে শ্বশুর মশাই আপনাকে বলছি, আপনি মোটেও কাজটা ভালো করেন নাই। আমার যখন বাচ্চা কাচ্চা হবে না, তখন আমি আপনার আর শাশুড়ির মাঝখানে তাকে ঢুকিয়ে দিব। তখন বুঝবেন বউ ছাড়া থাকতে কেমন লাগে। আর তে, তুমিও শোনো, তুমি আমার বউ হয়ে আমার কথা শুনলে না, স্বামীকে রেখে বাবা বললো আর ঢ্যাং ঢ্যাং করে চলে গেলে সবাই একরকম, সবাইকে আমি দেখে নেব। জঙ্কুক তে আর জেহুবের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করতে করতে মেন গেট দিয়ে বাইরে চলে যায়। জঙ্কুকের বাবা কায়েম জেহুবের কাছে ক্ষমা চায় জঙ্কুকের ব্যবহারের জন্য, কিন্তু জেহুব বলে, ইটস ওকে, আমি কোনো কিছু মনে করিনি, আমি বুঝতে পেরেছি জঙ্কুক থেকে আসলে অনেক ভালোবাসি। আর জঙ্কুক যে একটু নির্লজ্জ টাইপের সেটাও আমি বুঝতে পেরেছি। আল্লাহ পাক বাঁচিয়ে বুঝিয়ে রাখলে সামনের শুক্রবার ওদের ধুমধাম করে বিয়ে দিব। তারপর না হয় ঘটা করে আমার মেয়েকে আমি আপনার কাছে পাঠিয়ে দিব। দয়া করে আমার মেয়েকে নিজের মেয়ের মতো, নিজের সন্তানের মতো আগলে রাখবেন। অবশ্যই ভাইজান, এটা আবার বলতে আপনি একদম চিন্তা করবেন না, দেখে আমি আমার মেয়ের মতো আদর করব। তারপর তারা কুশলাদি বিনিময় করে চলে যায়। রাত 11টা। তে শাওয়ার নিয়ে টাওয়াল পরে ওয়াশরুম থেকে বের হয়। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়, গায়ে শুধু তার টাওয়াল পরা। সারাদিনের এত সব কাণ্ডেতে অনেক আপসেট, অনেক ক্লান্ত লাগছিল, তাই ঘন্টা খানেক আগে তার মা তাকে খাবার খাইয়ে দিয়ে ঘুমোতে বলে গেছে, কিন্তু তের ঘুম আসছিল না। তাই এই রাতে তে লম্বা একটা শাওয়ার নিয়েছে। এখন অনেকটা ভালো লাগছে। চুল হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়েছে। শরীরে থাকা টাওয়াল খুলে চেয়ারে রাখা তার লম্বা টি শার্ট পরে নেয়। রাতে সে টি শার্ট পরেই ঘুমায়। আজ আর তে প্যান্ট পরেনি। তে রুমের লাইট অফ করে বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ সময় পার হতেই নিজের প্রাইভেট পার্টে কিছু ফিল করছে। তের মনে হচ্ছে লোহার মতো শক্ত কিছু একটা কেউ সেখানে রাপ করছে। তের কেমন অদ্ভুত ফিল হচ্ছে, শরীর শিরশির করছে। এইরকম অনুভূতি আগে কখনো হয় নাই। তের বেড সাইডের লাইট অন করতেই ভুলে গেছে। শক্ত জিনিসটা একটু ভেতরে যেতেই তে দরফরিয়ে ওঠে। লাইট অন করে নিজের সামনে জঙ্কুকের মনস্টার দেখে চিৎকার করে ওঠে, তুই এখানে কিভাবে আসলি? বেলকনির পাইপ দিয়ে অনেক কষ্টে এসেছি তোর কাছে। তুই এখানে কেন এসেছিস? কেন আসবো না? আমার বউ যেখানে থাকবে আমি তো সেখানেই থাকবো, তাই না? বউ? হ্যাঁ, তুই আমার বউ না? তোরা আমার বিয়ে হয়েছে, ভুলে গেছিস জান? জঙ্কুক, তোর হাত সরা প্লিজ। জঙ্কুক তের সাথে কথা বলছে আর জঙ্কুকের হাত তের বাবুকে আদর করছে। তের অন্যরকম ফিল হচ্ছে, শরীরে অন্যরকম শিহরণ বয়ে যাচ্ছে। সে নিতে পারছে না জঙ্কুকের এরকম স্পর্শ, সে সহ্য করতে পারছে না। জঙ্কুক নিজের হাতের স্পর্শ আর একটু গভীর করে নেশালো গলায় বলে, কেন তে, কেন? আমার স্পর্শ কি এখনো তোর কাছে বাজে লাগছে, নোংরা লাগছে? এই জঙ্কুকের দিকে তাকিয়ে আছে এই নির্লজ্জ ছেলের কথা। আর জঙ্কুকের তো বাবুটা দেখে তের মাথা খারাপ লাগছে।
জঙ্কুক তের কাছে এসে জঙ্কুক তের টি শার্ট খুলে ফেলে দেয়। তুই কি সত্যি এটা করতে চাস জঙ্কুক? তুই কি মনে করেছিস তে আমি এখানে খালি খালি এসেছি? তুই আমাকে তখন সরিয়ে দিয়েছিস, আমি সরে গেছি, কিচ্ছু বলিনি। আমার স্পর্শগুলোকে অপবিত্র বলেছিস, নোংরা স্পর্শ বলেছিস। এত কিছু করে সেই স্পর্শগুলোকে পবিত্র বানালাম শুধুমাত্র তোকে গভীরভাবে ছোবো বলে, আর তুই বলছিস নো ওয়ে তে, I can't do this. No, please give me love, baby. প্রচুর নড়াচড়া করছে। জঙ্কুক বলল, জান প্লিজ নড়াচড়া বন্ধ কর। আমাদের স্বামী স্ত্রী সম্পর্কের প্রথম ভালোবাসাময় পবিত্র স্পর্শগুলোকে ফিল কর। তেও তার ভালোবাসার মানুষের পবিত্র স্পর্শগুলো ফিল করতে লাগলো। রাউন্ডের পর রাউন্ড নিজেদের স্পেশাল ম্যাচ খেলে। ভোর রাতে জঙ্কুক নিজের কাজ শেষ করে তেকে নিয়ে ফ্রেশ হতে চলে যায়। তেকে আর নিজেকে ফ্রেশ করিয়ে তেকে বেডে শুইয়ে জঙ্কুক নিজের কাপড় পরে নেয়। তে কিছুই বলে না, শুধু তাকিয়ে দেখছে সবটা। জঙ্কুক তের কপালে চুমু দিয়ে বলল, সোনা এখন তুই ঘুমা, আজ এইটুকুই ছেড়ে দিলাম প্রথমবার, তার জন্য 1 সপ্তাহ বিশ্রাম নিয়ে সুস্থ হ। শুক্রবার আমাদের বিয়ে ফার্স্ট নাইটে ফার্স্ট শটটা কিন্তু তোকেই দিতে হবে। জান ততদিন রেস্ট নিয়ে নিজেকে প্রিপেয়ার কর, তোকে আমাকে সামলাতে হবে। জঙ্কুকের কথায় মানে বুঝতে পেরে কান দিয়ে যেন ধোয়া বের হচ্ছে। আগে লজ্জা না করলেও এখন ভীষণ লজ্জা করছে। জঙ্কুক চলে যায়, যেভাবে এসেছিল ঠিক সেভাবেই। আজ শুক্রবার, তেকুকের বিয়ে ঘটা করেই হচ্ছে। আলোক সাজানো বাড়ি ঘর, অনেক সুন্দর, জল করছে সবকিছু। তে অনেক সুন্দর করে বেনারসি শাড়ি পরেছে। পার্লারের মেয়েরা এসেছিল তাকে সাজাতে, কিন্তু জিমিন তাদের কাউকে তেকে ধরতে দেয় নাই। সে তার দেবরের বউকে নিজের হাতে সাজাবে, তাই জিমিন তেকে সুন্দর করে সাজিয়েছে। সেদিনের পর থেকে জঙ্কুকের সাথেও তের তেমন একটা কথা হয়নি। তে লজ্জায় বলেনি, আর জঙ্কুক নিজেকে কন্ট্রোল করতে পারবে না, সেই জন্য তে থেকে দূরে দূরে থাকছে। সবার সম্মতিতে আজ আত্মীয় স্বজনের সামনে পবিত্র বন্ধনে আবারও তারা আবদ্ধ হলো। জঙ্কুক আজ আয়ু আর জিহুবের সাথে অনেক ভালো ব্যবহার করেছে। এখন জিহুব ও জঙ্কুককে পছন্দ করছে। বিদায়ের সময় তে আর তের মা বাবা অনেক কান্না করছে। জঙ্কুক তাদের দুজনকে জড়িয়ে ধরে বলেছে সে তের খেয়াল রাখবে, তেকে রানী করে রাখবে। যেহেতু কয়েকদিনে এটা ঠিকই বুঝতে পেরেছে যে জঙ্কুকের সাথেও তে আসলে ভালো থাকবে। জঙ্কুক তেকে অনেক ভালোবাসে। রাত 10টা, তে বসে আছে জঙ্কুকের ঘরে, আর জঙ্কুকের রুমটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। তে ফুলে ফুলে সাজানো বিছানার ঘুমটা টেনে বসে আছে। মনের মধ্যে ঝড় উঠেছে। তে বেশ বুঝতে পারছে আর জঙ্কুক তাকে গিলে খাবে, কারণ এখন জঙ্কুক তার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। তে খাটে বসে আছে আর জঙ্কুক খাট সই সই সোফায় বসে আছে। তে বুঝতে পারছে না জঙ্কুক ওখানে কেন বসে আছে, তার কাছে কেন আসছে না। দরজায় টোকা পড়তেই জঙ্কুক উঠে দাঁড়ায়। দরজা খুলতেই জিমিন জঙ্কুকের হাতে একটা পার্সেল ধরিয়ে দেয়। ভেতরে কি আছে জঙ্কুক ছাড়া কেউ সেটা জানে না। জঙ্কুক দরজা বন্ধ করে তের সামনে এসে তের দিকে দিয়ে বলে, নে সোনা উঠে এটা পড়। তে জঙ্কুকের দিকে তাকিয়ে বলে, এটাই কি আছে? জঙ্কুক পার্সেলটা বিছানায় রেখে আবারও সোফায় বসে পড়ে। জঙ্কুক এইসব কি? কেন বলছিস সোনা? তুই তো এমনিতেই রাতে প্যান্ট পরিস না, তাহলে তাই বলে এইসব? আজ থেকে তুই রাতে এইসব পরবি, শরীর স্পষ্ট বোঝা যাবে। আর প্যান্টের মাঝ বরাবর কাটা, যেটা পরলে খোলার প্রয়োজন নেই, যাতে খোলার জন্য আমার কষ্ট না করতে হয়। এখন এত কথা বলিস না,
তাড়াতাড়ি পড়ে নিস না, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। কে বুঝতে পারি জঙ্কুক সেদিন প্রথম ম্যাচ খেলার কথাটা এমনি এমনি বলছিল না, প্রথম ম্যাচটা তাকেই খেলতে হবে। তাই তে আর কথা বাড়ায় না, উঠে দাঁড়ায় আর জঙ্কুকের সামনে জামাটা পরতে স্টার্ট করে। इतनी प्यारी हो सामने हम काबू में कैसे रहे। পেছনে ঘুরতে দেখি জঙ্কুক আগেই নিজের সবটা খুলে ফেলে দিয়েছে, এখন শুধু একটা শর্টস পরে সোফায় বসে আছে। জঙ্কুকের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে, জঙ্কুকের দিকে তাকায়, গলা খেতে স্টার্ট করে। ডাউন করতে থাকে। জঙ্কুক, নো বেবি, কল মি ড্যাডি। Up in the spot that should be flooded with holes. See when you make it hot, the chicks that come out they clothes. That's really good. Mommy, you already know I suppose. Shorty ballin' and shorty open, she beastin' it out. Who the fuck is second? I'm freaking it out. Till the watch trying to touch it, I was pitching. Turn it, leaving stuff for mad, leaving stuff. আর সত্যিই জঙ্কুক টেকে নিয়ে প্রথম ম্যাচটা খেলায়, কিন্তু প্রথম ম্যাচ খেলার পর তোর মনে পড়েছে এখানেই শেষ। বেচারাতে জানি না জঙ্কুক তো শুধু শুরুটা করেছে, শেষটা তো সে করবে, তার ইচ্ছে মতো। Now she turned around and was trying to put my dick in the mouth. I let her. Bring it, play it, watch it, turn it, leaving. এখানেই শেষ, আর একটু নাই। তো এখন তাড়াতাড়ি ভিডিওতে লাইক করো, কমেন্ট করে জানাও স্টোরিটা তোমাদের কেমন লাগছে। নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না।